Welcome, students. Welcome to our ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমাদের হয়তো মনে আছে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম ইরিগেশনের প্রসেস নিয়ে এবং উইডস কী করে রিমুভ করতে হয় এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং উইড রিমুভাল কেন প্রয়োজন তাও বিস্তারিত আমরা আলোচনা করেছি আমাদের লাস্ট ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্রপ হারভেস্টিং নিয়ে। Harvesting of crop is an important task. The cutting of crop after it is mature is called harvesting. আমরা তো অনেকগুলো পদ্ধতি অবলম্বন করে কিন্তু ক্রপ প্রডিউস করেছি। তোমাদের হয়তো মনে আছে কতগুলো পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয়েছে, একজন ফার্মারকে অবলম্বন করতে হয়। এবার ক্রপগুলোকে হারভেস্ট করার পালা। দ্য কাটিং অফ ক্রপস আফটার ইট ইজ ম্যাচিউর, যখন ক্রপগুলো ম্যাচিউর হয়ে গেল তখন এগুলোকে কেটে নিতে হয় এবং একে বলা হচ্ছে কি হারভেস্টিং। ইন হারভেস্টিং ক্রপস আর পুলড আউট অর কাট ক্লোজ টু দ্য গ্রাউন্ড। ক্রপগুলোকে হয়তোবা পুলড আউট করা হয় অথবা একদম গ্রাউন্ডের কাছাকাছি রেখে এগুলোকে কেটে নেওয়া হয়। ইট ইজ ইউজুয়ালি টেক 3 to 4 months of Kerala's crop to mature. Harvesting in our country is either done manually by sickle or by machine called harvester. তাহলে আমাদের দেশে ক্রপ কী করে হারভেস্ট করা হয়, হয় ম্যানুয়ালি কাস্তের সাহায্যে এটা করা হয়, কেটে নেওয়া হয়, আর নতুবা আমরা মেশিন ব্যবহার করি। এখানে একটা সিকেলের ইমেজ দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কাস্তে, এর ব্যবহার করে আমরা ক্রপগুলোকে কেটে নিই, কিন্তু একদম গ্রাউন্ডের কাছাকাছি থেকে। ইন দ্য হারভেস্টেড ক্রপ দ্য গ্রেন সিডস নিড টু বি সেপারেটেড। এবার আমরা ক্রপগুলোতে কেটে নিলাম, এবার এর থেকে আমাদেরকে সিডগুলোকে আলাদা করে নিতে হবে। চাপ থাকবে আলাদা, সিড চলে আসবে আলাদা। এবার আমাদের এই কাজটুকু করার পালা। দ্য প্রসেস ইজ কল্ড থ্রেশিং। তাহলে সিড আলাদা করা, চাপ আলাদা করা ক্রপ থেকে, এই যে প্রসেসটা এটাকে বলা হচ্ছে থ্রেশিং, মারাই বলা হচ্ছে। দিস ইজ ক্যারিড আউট উইথ দ্য হেল্প অফ মেশিন কল্ড কম্বাইন, হুইচ ইজ ইনফ্যাক্ট এ কম্বাইন্ড হারভেস্টার অ্যান্ড থ্রেশার। তো যে মেশিনের সাহায্য নিয়ে আমরা সিডকে আলাদা করি এবং চাপকে আলাদা করি, এই মেশিনটাকে বলা হচ্ছে কি কম্বাইন। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে ক্রপগুলা আমরা তো কেটে নিয়ে আসলাম, হয় ম্যানুয়ালি নতুবা মেশিনের সাহায্যে। তার পরবর্তী ধাপটা হচ্ছে আমাদেরকে সিডগুলোকে আলাদা করা চাপ থেকে। তো এর জন্য যে মেশিনটা আমরা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে কম্বাইন। হারভেস্ট ফেস্টিভ্যালস, তোমরা হয়তোবা নবান্নের নাম শুনেছ, তোমরা বৈশাখীর নাম শুনেছ, পঙ্গল উৎসবের নাম শুনেছ, বিহু উৎসবের নাম শুনেছ। এগুলো কি? আফটার 3 or 4 months of hard work there comes at the day of the harvest. 3-4 মাস তো অক্লান্ত পরিশ্রম একজন ফার্মার করেছেন তার ক্রপ ফিল্ডে, তারপর চলে আসে সেই দিন যখন এগুলোকে হারভেস্ট করার সময় চলে আসে, যখন এগুলোকে হারভেস্ট করতে হয়। দ্য সাইট অফ গোল্ডেন ফিল্ডস অফ স্ট্যান্ডিং ক্রপস laden with grains fills the hearts of farmers with joy and a sense of well-being. The efforts of the past season have borne fruit, and it is the time to relax and enjoy little. এতদিনের যে অক্লান্ত পরিশ্রম করলেন, 3-4 মাস যাবত যে পরিশ্রমটুকু করলেন, এবার কিন্তু তার ফল ফলতে শুরু করেছে এবং এবার তাদের একটু রিল্যাক্স করার সময়, কারণ ক্রপগুলোকে হারভেস্ট করার সময় হয়ে গেছে। The period of harvest is thus a great joy and happiness in all parts of India. Men and women celebrate it with great enthusiasm. Special festival associated with the harvest season are Pongal, Boishakhi, Holi, Diwali, Navanno and Bihu. তো আমরা বুঝতে পেরেছি এই যে উৎসবগুলো সারা ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে পালন করা হয়, এই উৎসবগুলোর তাৎপর্য কী? একজন ফার্মার এত পরিশ্রম করে যে ক্রপগুলোকে প্রডিউস করলেন,
3-4 মাস যাবৎ কতগুলো ধাপ উনি অনুসরণ করেছেন। সব শেষে কী হলো, এগুলাকে কেটে নেওয়ার পালা, ফসল কেটে ঘরে তোলার পালা। তখন একটা ফার্মারের মন আনন্দে ভরে ওঠে। এবার তার জন্য একটু বিশ্রাম নেওয়ার পালা। তো এইটাকে সেলিব্রেট করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে পুরুষ মহিলা সবাই মিলে বিভিন্ন উৎসবের মাধ্যমে এটাকে সেলিব্রেট করে। সেই উৎসবগুলি কী কী? পঙ্গল উৎসব, বৈশাখী, হোলি, দিওয়ালি, নবান্ন এবং বিহু উৎসব। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম এই উৎসবগুলোর তাৎপর্য কী। এবার তো ফসল তো তোলা হলো, এবার আমাদের কি কাজ? এগুলোকে স্টোর করতে হবে। স্টোরেজ অফ প্রডিউস ইজ অ্যান ইম্পর্টেন্ট টাস্ক। এত পরিশ্রম করে 3-4 মাস অক্লান্ত পরিশ্রম করে একজন ফার্মার ক্রপ প্রডিউস করলেন এবং এগুলোকে হারভেস্টও করলেন। শুধু হারভেস্টই করে উনি থেমে থাকেননি, সিড থেকে চাপগুলোকে আলাদা করলেন। এবার তো এগুলোকে যথাযথভাবে স্টোর করতে হবে কি না? ইফ দ্য ক্রপ গ্রেনস আর টু বি ক্যাপ্ট ফর লঙ্গার টাইম, যদি ক্রপ গ্রেনগুলোকে দীর্ঘদিনের জন্য স্টোর করতে হয়, দে শুড বি সেফ ফ্রম ময়েশ্চার, ইনসেক্টস, র্যাটস অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। দীর্ঘদিনের জন্য যদি এগুলোকে স্টোর করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এইগুলি যেন ময়েশ্চার, ইনসেক্টস, র্যাট কিংবা মাইক্রো অর্গানিজম থেকে সেফ থাকে। দ্য ফ্রেশ ক্রপ হ্যাজ মোর ময়েশ্চার। ইফ freshly harvested grains are stored without drying, they may get spoiled or attacked by organisms, losing their germination capacity. যদি ফ্রেশলি আমরা যে সিডগুলো পেলাম হারভেস্ট করার ঠিক পরে, এর মধ্যে কিন্তু ময়েশ্চারের পরিমাণটা বেশি থাকে, তাই এগুলোর ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিসের দ্বারা? এগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, অর্গানিজম দ্বারা এগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার যে অঙ্কুরোদ্গম ক্ষমতা, জার্মিনেশন ক্ষমতা যেটা, সেটা কিন্তু হারিয়ে ফেলতে পারে। তাই আমাদের কী করতে হবে? যে ময়েশ্চারটাকে রিডিউস করতে হবে। যে ময়েশ্চারটা ফ্রেশ সিডে আছে সেটাকে আমাকে কী করতে হবে? রিডিউস করতে হবে, নতুবা এই রিস্কগুলো কিন্তু থেকে যায়। এগুলো ময়েশ্চারকে রিডিউস না করেই যদি আমরা স্টোর করে দিই, তাহলে মাইক্রো অর্গানিজম এতে স্ট্রাইক করতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে এবং তার অঙ্কুরোদ্গম ক্ষমতাও কিন্তু সেটা হারিয়ে ফেলতে পারে। তাই কি করা উচিত আমাদেরকে? বিফোর স্টোরিং দেম, দ্য গ্রেইনস আর প্রপারলি ড্রাইড ইন দ্য সান টু রিডিউস ময়েশ্চার ইন দেম। তাহলে আমাদেরকে কী করতে হবে? ময়েশ্চারকে রিডিউস করতে হবে। এর জন্য স্টোর করার আগে এই সিডগুলোকে ভালোভাবে রৌদ্রে শুকিয়ে নেব আমরা, যেন ময়েশ্চারের পরিমাণটা কমে যায়। দিস প্রিভেন্টস দ্য অ্যাটাক অফ ইনসেক্ট, পেস্টস, ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গি। আর এই কাজটা করতে পারলে পেস্ট, ব্যাকটেরিয়া কিংবা ছত্রাক দ্বারা এগুলো আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে, কারণ এবার তো ময়েশ্চার কমে গেছে এতে। ফার্মার কীভাবে স্টোর করে দেখে? গ্রেনস ইন জুট ব্যাগস অর মেটালিক বিনস। এই কাজটা করার পর যখন ময়েশ্চারটাকে রিডিউস করে নিলেন সানড্রাই করে, এবার ফার্মার এগুলোকে জুট ব্যাগে ভরে ভরে কিংবা মেটালিক বিনসে ভরে এগুলোকে স্টোর করে রাখেন দীর্ঘদিন ইউজ করার জন্য। However, large-scale storage of grains is done in silos or granaries to protect them from pests like rats and insects. ঠিক আছে? Dried neem leaves are used for storing food grades at home. এবং বাড়িঘরে আমরা যখন স্টোর করি, ফুড গ্রেনকে স্টোর করি, তখন শুকনো নিমের পাতা বাড়িঘরে কিন্তু ব্যবহার করা হয় এই ফুড গ্রেনকে স্টোর করার জন্য, যেন ইনসেক্ট থেকে দূরে রাখা যায় এগুলোকে। ফর স্টোরিং লার্জ কোয়ান্টিটিস অফ গ্রেনস ইন বিগ গোডাউন্স, স্পেসিফিক কেমিক্যাল ট্রিটমেন্টস আর রিকোয়ার্ড টু প্রোটেক্ট দেম ফ্রম পেস্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজমস। তো এ তো হলো বাড়িঘরের ক্ষেত্রে। বাড়িঘরের ক্ষেত্রে আমরা কী করি? শুকনো নিম পাতা দিয়ে এগুলোকে আমরা স্টোর করি যেন মাইক্রো অর্গানিজম থেকে এগুলোকে বাঁচানো যায়।
কিন্তু বৃহৎ আকারে যখন করা হয়, অনেক পরিমাণ ফুড গ্রেন যখন আমরা দীর্ঘদিনের জন্য স্টোর করে রাখি, এটা তো আর বাড়িঘরে সম্ভব নয়। তো আমরা এটাকে গোডাউনে রাখি, এবং সিম্পলি গোডাউনে রাখলেই হবে না। আমরা বাড়িঘরে কিন্তু নিম পাতা ব্যবহার করেছিলাম, মনে আছে তো, ড্রাইড নিম লিভস। কিন্তু যখন গোডাউনে ব্যাপক আকারে রাখা হয়, তখন কি করা হয়, তখন স্পেশাল কেমিক্যাল অ্যাপ্লাই করা হয় যেন ইনসেক্টস থেকে এগুলোকে রক্ষা করা যায়, মাইক্রো অর্গানিজম থেকে এগুলোকে রক্ষা করা যায়। Many people living in coastal areas consume fish as a major part of their diet. আমরা যে খাদ্য শুধুমাত্র প্লান্ট থেকেই পাই তা নয়, কিন্তু আমরা প্রথম ভিডিওতে সেটা আলোচনা করেছিলাম। শুধু প্লান্ট থেকে যে আমরা আমাদের ফুড পাই সেটা নয়, আমরা অ্যানিম্যাল থেকেও কিন্তু পাই। তো কোস্টাল এরিয়াতে যারা বসবাস করে, তারা তাদের ডায়েটের মধ্যে একটা মেজর কম্পোনেন্ট জুড়ে রয়েছে কি, ফিশ। In the previous classes you have learned about the food that we obtain from plants. এটা তোমরা প্রিভিয়াস ক্লাসে পেয়েছো যে কী কী ফুড আমরা প্লান্ট থেকে পাই। We have just seen that the purpose of crop production involves a number of steps like selection of seeds, sowing, irrigation, removal of weeds. এই ধরনের অনেকগুলো ধাপ অনুসরণ করে কিন্তু আমরা ক্রপ প্রডিউস করি। এটা আমরা ইতিমধ্যে এতগুলো আলোচনার পর কিন্তু আমরা বুঝে গেছি কতগুলি ধাপ আমাদেরকে সিকোয়েন্স মেনটেন করে অনুসরণ করতে হয়, পারফর্ম করতে হয়। ঠিক অনুরূপভাবে অ্যানিম্যালস রেয়ার্ড অ্যাট হোম অর ইন ফার্মস হ্যাভ টু বি প্রোভাইডেড উইথ প্রপার ফুড, শেল্টার অ্যান্ড কেয়ার। যেহেতু আমরা অ্যানিম্যাল থেকেও আমরা আমাদের ফুড পেয়ে থাকি, তাই অ্যানিম্যালগুলোকেও কিন্তু আমাদের হয় বাড়িঘরে নতুবা ফার্মেই হোক যথাযথভাবে তাদের কী করতে হবে, যত্ন নিতে হবে, তাদেরকে খাবার দিতে হবে এবং তাদের আশ্রয় দিতে হবে। তাহলেই তাদের ডেভেলপমেন্ট সম্ভব, তথা আমরা আমাদের ফুডটা তাদের থেকে যথেষ্ট পরিমাণে পেতে পারি। তো আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে যখন আমরা অ্যানিম্যাল থেকে ফুড পাওয়ার প্রশ্নে আমরা চিন্তা ভাবনা করব। When this is done on a large scale, it is called animal husbandry. যখন ব্যাপক পরিমাণে আমরা অ্যানিম্যাল থেকে ফুড পাওয়ার জন্য স্টেপ গ্রহণ করব, যে হ্যাঁ তাদের যথাযথ শেল্টার আমাদেরকে দিতে হবে, ফুড দিতে হবে এবং তাদের যথাযথ কেয়ার নিতে হবে, কেন, যেন আমরা বেশি পরিমাণে তাদের থেকে ফুড পাই। আর এই কাজটা যখন লার্জ স্কেলে করা হয়, তখন একে বলা হচ্ছে কি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যানিম্যাল হাজবেন্ড্রি কাকে বলে, অ্যানিম্যাল হাজবেন্ড্রি কী। তো যাই হোক, এইভাবে আমরা কিন্তু আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ক্রপ প্রোডাকশন এবং ম্যানেজমেন্ট, আমরা তার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আশা করি প্রিভিয়াস ভিডিও এবং প্রেজেন্ট ভিডিও থেকে তোমরা মোটামুটি ধারণা পেয়ে গেছো যে কীভাবে ক্রপ প্রডিউস করতে হয়, কীভাবে এর ম্যানেজমেন্ট করতে হয়। তো আমরা আগামী ভিডিওতে আমরা কী করব, আমরা আগামী ভিডিওতে তার এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কী কী আলোচনা করলাম, চলো এক ঝলকে আমরা দেখে নিই। আজকে আমরা আলোচনা করলাম যে ক্রপকে কী করে হারভেস্ট করতে হয়, ক্রপকে কীভাবে স্টোর করতে হয় যথাযথভাবে, কোন কোন যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় হারভেস্টিংয়ের জন্য, এবং ক্রপকে স্টোর করার জন্য কী কী সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হয়, একটা ফার্মারকে অবলম্বন করতে হয়। আমরা এও জেনে নিলাম হারভেস্টিং ফেস্টিভ্যাল কী, এবং তার এক্সাম্পলও কিন্তু জেনে নিয়েছি, যেমন বৈশাখী, নবান্ন, পঙ্গল উৎসব ইত্যাদি ইত্যাদি। আমরা সবশেষে জেনেছি কি, অ্যানিম্যাল হাজবেন্ড্রি বলতে আমরা কী বুঝি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি কোনো কমেন্টস থাকে, কোনো কোয়েরি থাকে, কোনো ডাউটস থাকে, তাহলে তোমরা কমেন্টস বক্সে দিয়ে দেবে। তোমাদের কমেন্টসের ভিত্তিতে আমরা নেক্সট ভিডিওটাকে গুছিয়ে নেব। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।